সারে মাপানি ধাপা মাপানি সারে জল সাগর জল সাগর জল সাগর। নমস্কার, আমি নন্দিনী। চ্যানেল ভিশনের জলসাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকের অনুষ্ঠান একেবারে অন্যরকম, জমজমাট অনুষ্ঠান। যে তিনজন নারী আমাদের সাথে উপস্থিত আছেন তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। কখনো যোগা প্রশিক্ষক, তো কখনো ভবিষ্যৎ দ্রষ্টা, কিংবা সাইবার ক্রাইম রোধ করবার উপায় আপনাদের জানাবেন আমাদের তিনজন বিশেষজ্ঞ নারী। আমরা নারী, আমরাই পারি। সেই অনুষ্ঠানে এখন প্রথম যার কাছে যাব তিনি হচ্ছেন মধুসত্তা চৌধুরী। মধুসত্তাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলে আসার জন্য। মধুসত্তা একজন যোগা ইনস্ট্রাক্টর, তাকে আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি। আপনাদের সকলকে জানাবো যে যোগাসন কিভাবে এখন বর্তমান লাইফে তার কাজ কি, বা আপনারা আরো কিছু জানতে পারবেন তার কাছ থেকে। তারপরে যার কাছে যাব, তারপরে যিনি হলেন ঋত্বিকা ব্যানার্জি। ঋত্বিকা নিউ টাউন থেকে এসেছে। ঋত্বিকা হচ্ছে সাইবার ক্রাইম অপরাধী, যেটা সেই বিষয়ের বিশেষজ্ঞ। ডিজিটাল অ্যারেস্ট এসব কথা তো শুনেছেন, তার কাছে যাব, শুনবো তার কথা। ঋত্বিকা, তোমাকে আমাদের শোয়ে স্বাগত। তারপর আমরা যার কাছে যাব বিদিশা সেনগুপ্ত। বিদিশা কিন্তু ট্যারো রিডার আর রেকি হিলার। আপনাদের ভবিষ্যৎ কিন্তু ও বলে দেবে, আপনাদের নিচে কি ভেতরে রয়েছে সেটাও কিন্তু ও বলে দিতে পারে। তার জন্য অবশ্য ওর কাছে যেতে হবে, কিন্তু প্রাইমারি কথা আমরা তার কাছে শুনবো। প্রথমেই যাব আমরা মধুসত্তা চৌধুরীর কাছে। মধুসত্তা, তুমি আমাদের বলো, এই যে যোগা ট্রেনিং যেটা আমরা জানি অন দ্য ম্যাটের ওপর আমাদের যোগা করা, কিন্তু তার বাইরেও আমাদের এই ব্যস্ততম লাইফস্টাইলে মানে 10 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা চেয়ারে বসে কম্পিউটারের সামনে কাজ করা মানুষগুলো কিভাবে নিজেকে যোগার মাধ্যমে সুস্থ রাখবে? নমস্কার। সো যেরকম আমি সবসময় বলি যে যোগা আমাদের একটা লাইফস্টাইল, মানে এটা অন্যরকম এক্সারসাইজের থেকে অনেক 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 ডিফারেন্ট। সো যোগাটা শুধু ম্যাটের ওপর করার জন্য না, এটা আমাদের পুরো সকাল থেকে রাত কিভাবে আমাদের দিনের রুটিনটাকে আমরা ডেভেলপ করব, যোগা আমাদের সেটা শেখায়। ম্যাটের ওপর যেটা আমরা করি সেটা শুধু যোগাসন, সেটা আমরা থেরাপির জন্য করি, ওয়েট লসের জন্য করি, তাছাড়া অনেক রকম স্ট্রেস রিলিজের জন্য করি। বাট তাছাড়া যেটা যোগা অ্যাজ এ ডিসিপ্লিন, সেটা হচ্ছে পুরো একটি লাইফস্টাইল। একদম একদম, ও যেটা বলেছে যে কোনো একদিন আমি একটা যোগা করলাম, বা মানে যোগা থেরাপির কিছুটা অংশ করলাম, চার্ট করে আমি 10খানা আসন করে নিলাম, আমার তাতে পুরো লাইফটা চেঞ্জ হয়ে গেল, রিফ্লেক্টেড হয়ে গেল, ওরকম ভাবে ওটাই ঠিক যোগা প্র্যাকটিস নয়। আচ্ছা, ওটাই যোগাসন প্র্যাকটিস। একদম, সেটা তো আপনারা শুনলেন। আমরা পরে আবারও যাব মধুসত্তার কাছে, শুনবো আরো যোগা দিয়ে কিভাবে আপনি আপনার জীবনটাকে আরো সুন্দর করে তুলতে চান। এরপরে আমরা যাব ঋত্বিকার কাছে। ডিজিটাল অ্যারেস্ট, তারপরে সাইবার ক্রাইম অপরাধী, ওই লিঙ্কটা ক্লিক করলে ব্যাস ফাঁক হয়ে যাবে আপনার জীবনের সবকিছু। এই বিষয়ে বলবে ঋত্বিকা। ঋত্বিকা কিন্তু 2020-তে পদ্মশ্রী নমিনেটেড একজন পার্সন, খুব ভালো লেখে। সেসব বিষয়ে পরে আসবো, আস্তে আস্তে জানাবো। এখন সাইবার ক্রাইম নিয়ে কথা বলবে। প্রথমেই জানাই ধন্যবাদ নন্দিনীদিকে এত সুন্দর একটা প্রশ্ন করার জন্য। সুন্দর এই জন্যই বললাম কারণ এই যে ডিজিটাল অ্যারেস্ট বলে যে জিনিসটা এখন মানে ভীষণ রকম হ্যাভক তৈরি করছে আমাদের মনে, আতঙ্ক তৈরি করছে আমাদের মনে, এই জিনিসটা কিন্তু এক্সিস্টই করে না। এক্সিস্ট করে না মানে এক্সিস্ট করে না বলতে ইন্ডিয়ান পেনাল কোডে ডিজিটাল অ্যারেস্টের কোনো প্রভিশনই নেই। কাজে এই নামটা যখনই শুনবেন বা কোনো এরকম আননোন নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে ভিডিও কল আসছে ইউ আর আন্ডার ডিজিটাল অ্যারেস্ট, জাস্ট ফোনটা কেটে নাম্বারটা রিপোর্ট করে দেবেন সাইবার সেলে, আপনার কাজ শেষ, বাকিটা আমরা দেখে নেব। বা সুতরাং একদম ভয় পাবেন না। আমরা ঋত্বিকার নাম্বার দেব, স্ক্রলে দেব, সেটা নিয়ে পরবর্তীকালে অবশ্যই আপনাদের কিছু কোয়ারিজ থাকলে যোগাযোগ করবেন। এরপর যাব আমরা বিদিশার কাছে। রেকি মাস্টার, ট্যারো রিডার, রেকি হিলিং করে, সবকিছু করে আমাদের বিদিশা। বিদিশার কাছে শুনবো এই বিষয়ে। তুমি প্রথম আমাকে বলো ট্যারো কার্ড সম্পর্কে, এটাতে তোমার ইন্টারেস্ট কেন হলো?
আচ্ছা, নমস্কার, আমি বিদিশা। আমি সেই ট্যারো রিডার, রেকি হিলার। খুব ভালো লাগলো আপনাদের এই অনুষ্ঠানে আসতে পেরে, সবার সম্মুখে আসতে পেরে। ট্যারো রিডিংটা আমার ছোটবেলার থেকে, আমার বাড়ির থেকে এটা অনুপ্রেরণা পেয়েছি, কারণ ওনাদের অ্যাস্ট্রোলজি ট্যারো রিডিংয়ে খুব ইন্টারেস্ট ছিল এবং তার থেকে আমারও ইন্টারেস্ট বেড়েছে এবং আমি শিখেছি এবং শেখার পরে ধীরে ধীরে পরবর্তী ধাপে আরও এই নিয়ে পড়াশোনা করে এগিয়েছি এবং যখন দেখেছি যে মানুষকে আমি সত্যি উপকৃত করতে পারছি আমার রিডিং দিয়ে, আমার গাইডেন্স দিয়ে, তাকে বুঝিয়ে দিতে পারছি যে তার লাইফে যে যেটা চাইছে সেই জায়গাটাকে আমি ধীরে ধীরে এগিয়ে দিলাম, তাকে নিরাশ করলাম না যে হ্যাঁ এটা হবে না বলে, কিন্তু হবে না, কিন্তু তার জায়গায় আরেকটা রাস্তা আছে, হবে সেটা, সেই জায়গাটা পৌঁছে দেওয়ার কাজটা করতে পেরে আমি ভীষণ খুশি আর সেটা আমাকে বিশাল অনুপ্রেরণা দেয়। আর তেমনি রেকি হিলিং, মানুষকে দূর থেকেও আমরা হিলিং দিতে পারি, যেটা তাকে অল্টারনেটিভ হিলিং থেরাপি হিসেবে ইউজ করা যায়, অবশ্যই চিকিৎসা বিজ্ঞানের সাথে নিয়ে। আমরা 1 মিনিট এটা বিদিশার কাছে একটু শুনবো। ট্যারো কার্ড মানে কটা কার্ড ব্যবহার করা হয়? ট্যারো কার্ডে 78 কার্ডস থাকে, অরাকলে অনেক সময় এর থেকে কম থাকে, কিন্তু ট্যারো কার্ডস বেসিক্যালি হয় ট্যারোতে রিডিং যেটা হয়, ট্যারো রিডিং একদম ডাইরেক্ট টিচারের মতন, মানে তুমি ক্লাসে কথা বলবে না, ট্যারো কার্ড এটাই বলবে। আর অরাকল রিডিং যখন আমরা করি, অরাকল রিডিং দেখো ক্লাসে কথা বলো না, আর ক্লাসে কথা বলে পড়ার অসুবিধা হবে, কিন্তু বেসিক্যালি এরা একটাই দিকে নিয়ে যায়, যে ডিরেকশনটা আমাদের লাইফে আমাদের দরকার, যেদিকে আমার যে ইনফরমেশনটা আমার জানার দরকার এবং যে গাইডেন্সটা আমার পাওয়ার দরকার, সেইটাই। বন্ধুদের একটু তুমি ট্যারো কার্ডটা দেখাও, মানে সেটার যেরকম আমরা তাসের কার্ড সেরকম না অন্য কিছু রকম হয়? না না, তাসের কার্ডের মতো নয় এটা, একদম এই ধরনের কার্ডস হয়, আরো নানা রকম কার্ডস তৈরি করা যায় এবং আমরাও সেই কার্ডস গুলো ক্রিয়েট করতে পারি। এবং সেই কার্ডসের যখন আমরা এই মানে নলেজটা নিয়ে নিই, এই নলেজটা আসার পর এই কার্ডগুলো কি তুমি নিজে তৈরি করেছো? না না, এটা একদম না, এটা একদম বেসিক ট্যারো কার্ড যেটা পাওয়া যায়, আমার দর্শক বন্ধুদের নিশ্চয়ই দেখাবো। এই যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ট্যারো কার্ড, বিভিন্ন রকম কার্ডে ছবি আঁকা রয়েছে, এই ছবিগুলো দিয়েই কিন্তু আমরা ও যেটা বললো মানুষকে সঠিক দিশা দেখানো যায়। একদম ঠিক, তাই তো? অনেক ধন্যবাদ তোমাকে। আবার তোমার কাছে যাব আমরা একটু এখন মধুসত্তার কাছে যাব। মধুসত্তা, তোমার নামটা কে দিয়েছিল? আমার বাবা। মধুসত্তা মানে নিজস্ব সত্তা, সেটা মধুর মতো মনোরম হবে, তাই তো? আচ্ছা, তোমার স্টুডিওটা কোথায়? যোগা ফিটনেস স্টুডিও যেটা, বা যেখানে তুমি যোগার মাধ্যমে মানুষকে নতুন লাইফস্টাইল দেখাও, সেটা কোথায়? আমার যোগা স্টুডিওটা সাদেন অ্যাভিনিউর কাছে, যতীন বাগজি রোড, নাম গ্র্যাব ইওর ম্যাট। আচ্ছা, সেখানে তোমরা কি কি, ধরো কেউ একজন গেল, প্রত্যেকের জন্য ইন্ডিভিজুয়াল ভাবে তুমি ডিজাইন করো তো? ইন্ডিভিজুয়াল, সো যে যেরকম চায়, আমাদের যেরকম একটা কিডস ব্যাচ আছে যেটা পুরোই আলাদা বাচ্চাদের ব্যাচ, তাছাড়া ওয়েট লসের জন্য যারা আসে তাদের ডিফারেন্ট সেশন, কেউ যদি থেরাপির জন্য আসে, সাপোজ আমাদের এই যে এত লাইফস্টাইল ডিজিজ অনেকেরই থাকে, ডায়াবেটিস, হাইপারটেনশন, অ্যাজমা, তো তাদের নিয়ে একটা থেরাপিউটিক যোগার আলাদা ব্যাচ হয়। প্লাস আমাদের যদি একটু মোবিলিটি ইস্যু বা সিনিয়র সিটিজেন আসে, তাদের জন্য আমাদের চেয়ার যোগা ডিজাইন আছে। এবার সেই চেয়ার যোগা, যেটা আপনি আমাকে একটু আগে জিজ্ঞেস করলেন যে যারা 10 ঘন্টা 12 ঘন্টা অফিসে বসে থাকে তারা কিভাবে, সো চেয়ার যোগাটা ডিজাইন করা আছে তাদের জন্য। তো আমরা আমাদের অনেক কর্পোরেট জায়গায় টায়গায় ওই চেয়ার যোগা গুলো, চেয়ার যোগাটাই মোস্টলি করি। আমাকে একটা বলো, যে এখন অনেক মানুষই ডায়াবেটিকে ভুগছে, হাইপারটেনশন রয়েছে, তাহলে এইরকম মানুষগুলো যদি তোমার ওখানে যায়, তাদের মোটামুটি তোমার এই ডিজাইন করে তাদের লাইফস্টাইল ফিট করে দিতে এটা কতদিন লাগতে পারে? রেগুলার প্র্যাকটিস করলে, যোগার প্রথম ব্যাপারটাই হচ্ছে কনসিস্টেন্সি এন্ড রেগুলারিটি। সো আমি যদি একটা কাজ ক্লাসের জন্য এনরোল করি বা দুটোর জন্য এনরোল করি, আই হ্যাভ টু মেক শিওর যে আমাকে বাকি দিন বাড়িতে প্র্যাকটিস করতে হবে। মানে তোমার ওখানে একদিন যাচ্ছে, দুদিন যাচ্ছে, গাইডেন্স, এবং সে না, এটা কি ধরো আমরা যোগার 6 মাসের কোর্স আছে, 1 বছরের কোর্স আছে, তাহলে তুমি আমাকে বলো এইরকম ধরনের ক্ষেত্রে তোমরা লাইফস্টাইল যোগার ক্ষেত্রে কিরকম কোর্সের? সো আমরা মোটামুটি 3 মাসের ডিজাইন করি। 3 মাসের আমাদের একটা টোটাল প্যাকেজ আছে, শুধু যোগা না, অফকোর্স তার সঙ্গে একটু ডায়েটিশিয়ানেরও রোল আছে, কারণ ডায়েট না কন্ট্রোল করে শুধু যোগা করলে তো হবে না। এন্ড তাছাড়া পুরো একটা স্ট্রেস কন্ট্রোলের ব্যাপার আছে, কারণ শুধু এক্সারসাইজ করলাম, ডায়েট করলাম, তারপর আমি মনে মনে অফিস নিয়ে স্ট্রেস, ছেলে মেয়ে নিয়ে স্ট্রেস, বাড়ির অন্য প্রবলেম নিয়ে স্ট্রেস, সেগুলো আমাদের অনেক বেশি ইম্প্যাক্ট করে রাদার দেন খাওয়া এন্ড এক্সারসাইজ। তো কি করে স্ট্রেস কি করে আমাদের লাইফে রিলিজ করা যায়, তার জন্য আমরা বলি
কিছু হবি পারসু করতে, কিছু আচ্ছা। রকমের প্যাশন করতে, লাইক হুম, গার্ডেনিং, হুম, দিস হুম, দ্যাট। হুম। আমরা এই একটা ছোট পকেট সাইজ গীতা ডিজাইন করেছি, যাতে যেটা আমাদের হেল্প করে পড়লে যে এই মহাভারতের ব্যাটলটা তো সিম্বলিক, আমাদের লাইফের ব্যাটলে কি করে কাম থাকা যায়, কি করে। অনেক ধন্যবাদ মধুসূদন এদিকে। তোমাকে। আমরা আবার তোমার কাছে যাব। এবার আমরা একটু যাব ঋত্বিকার কাছে। আচ্ছা ঋত্বিকা, তুমি এরকম একটা ব্যাপার বাঁচলে কেন? তুমি তো এমফিল করেছো, আমি যতদূর জানি, এমবিও করেছো। তাহলে এইগুলো করবার পর তুমি আবার এই সাইবার ক্রাইমে ফিরে এলে, এবং তোমার লেখা বেশ কিছু বইও আছে। আমি দেখতে পাচ্ছি সামনে একটা তোমার বই রয়েছে। বইটা আমার দর্শক বন্ধুদের যদি একটু দেখাও, এটা কিসের ওপর এই বইটা? সাইবার সিকিউরিটি, সাধারণ মানুষ কি করে ছোট ছোট জিনিস করলেই তার মানে 90% ক্রাইম অ্যাভয়েড করতে পারবে, তার একটা ছোট্ট গাইড বই বা বাহ। হ্যান্ডবুক। বা খুব সুন্দর জিনিস এটা। এটা কোথায় পাওয়া যায়? কোনো অনলাইন পোর্টালই পাওয়া যাবে। তাহলে আপনারা জানছেন যে কিছুভাবে যে আমরা যদি দূরত্ব মেনটেন করতে পারি আমাদের অপরাধ থেকে, তাহলে আমাদের জীবনটা অনেক। একটু এই বিষয়ে তুমি যদি বলো, এই যে এক্ষুনি যেটা বললে যে কিছু কিছু ছোট ছোট ব্যাপার আছে যেগুলো অ্যাভয়েড করলে আমরা এইসব সাইবার ক্রাইম থেকে দূরে থাকতে পারি, একটু বলো আমার দর্শক বন্ধুদের। আমরা তো সবাই কোনো না কোনো সোশ্যাল মিডিয়াতে আছি, তাই না? আমি কোনো নাম নিচ্ছি না সোশ্যাল মিডিয়ায়। সকালবেলা উঠে আমরা নিশ্চয়ই চেক করি, প্রোফাইলটা খুলি, তারপর দেখা হয়ে গেলে তারপরে কি করি আমরা? প্রোফাইলটা বন্ধ করে বেরিয়ে চলে আসি, না লগ আউট করি? ওই লগ আউট করাটাই কিন্তু ইম্পর্টেন্ট। আমি পরের বার আবার আমাকে পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে এইটুকু খাটনি বাঁচানোর জন্য আমি যে লগ আউটটা করি না, যে সময়টা আমি প্রোফাইল অ্যাক্সেস করছি না অন্য কেউ করছে, হতেই পারে। এবং এই যে অন্য কেউ করছে তারা কিন্তু হ্যাকার, এবং তারা সব সময় আমার আইডল টাইমটাকে ইউজ করে আমার মোবাইলে ঢোকার চেষ্টা করবে, আমার ল্যাপটপে ঢোকার চেষ্টা করবে। কাজেই নেক্সট টাইম যখন কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে নিজের প্রোফাইল চেক করবেন, পোস্ট করবেন, আপডেট করবেন, লগ আউট করতে কিন্তু ভুলবেন না। এগুলোই তো আমরা করি না, আমরা লগ আউট লগ ইন কোনোটাই করি না। আমাদের সবকিছু খোলা থাকে। আমাদের বোধহয় ইমেলটাও আমরা খুলে রেখে দিয়েছি, যখন একবার দেখলাম দেখা হয়ে গেল ওই রকম অবস্থায় ফেলে রাখলাম। কিন্তু আমরা একটু সতর্ক হলে বোধহয় অনেক কিছু এড়ানো যায়। যেটা আমাদের বললো ঋত্বিকা, এটা খুব মানে দরকারি একটা কথা ঋত্বিকা আপনাদের জানালো। আপনারা চেষ্টা করবেন সেভাবে চলার। এবার যাবো আমরা বিদিশার কাছে। বিদিশা, ছোটদের রেকি করা আর বড়দের রেকি করা নিশ্চয়ই দুটো ব্যাপার আলাদা, তাই তো? নিশ্চয়ই নন্দিনী, এটা দুটোই আলাদা, বড়দের এবং ছোটদের। কেন ছোটদেরটা আলাদা? এখন অনেকেই বলবেন যে ছোটদের আমরা রেকি হিলিং দেবো না বা দিই না, কিন্তু দিই না কেন? না দেওয়ার কোনো কারণ নেই, কারণ হিলিং সবারই এটা মানে অধিকার আছে, হিলিং কারোর অনধিকার নেই। কিন্তু ঈশ্বরের সঙ্গে ছোটদের না সমানে টানটা আরো বেশি থাকে, সম্পর্কটা আরো বেশি, কারণ ওরা খুব পিওর সোল হয়। তখনও যে আমাদের সামাজিক জীবন, এই যে টানা পড়েন, কোনো কিছুর মধ্যে তারা ঢুকে না, এবং তারা একটা অদ্ভুত জীবন, সুন্দর একটা জীবন, পিওর একটা ব্লিস একটা জীবন যাপন করে। তো তাই জন্য ডিভাইন লাইট অফ প্রোটেকশন তাদের সঙ্গে সবসময় খুব স্ট্রংলি থাকে, তাদের অরা খুব ক্লিয়ার থাকে। হ্যাঁ, এবং সেইখানে আমরা তাকে হিলিং দিই। ধরুন একটা শিশু, আমি জানাশোনাই আমার একজন ছোট শিশু খুব অসুস্থ হয়ে পড়েছিল, এবং যখন আমি তাকে হিলিং দেওয়ার মানে মনে হলো যে অত অসুস্থ, আমার উচিত আমার তাকে হিলিং দেওয়া, এবং তখন আমি যখন তাকে হিলিং এর জন্য হিলিং দিচ্ছি, আমি তখন পুরো আমি ভিজুয়ালাইজ করি তার এনার্জি বডি, তার ডেট অফ বার্থ আমার দরকার নেই, তার শুধু একটা ছবি হলেই হবে এবং কি তার হয়েছে, এবং সেখানে আমি তার এনার্জি বডিটা স্ক্যান করি থ্রু মাই ভিজুয়াল এনার্জি, আমার মেডিটেটিভ এনার্জি দিয়ে, আর দিয়ে তাকে স্ক্যান করে দেখি যে তার কোথায় এক্স্যাক্ট প্রবলেমটা, এবং করে সেখানে সেই ডিভাইন লাইট অফ প্রোটেকশন ঈশ্বরের কাছে চেয়ে সেই ডিভাইন লাইট যে হিলিংটা থাকে সেইটা তার দিকে শুধু রেগুলেট করে দিই। আচ্ছা, আমরা শুনলাম ওর কাছে যে কথাটা, ধরো এটা তো ছোট বাচ্চার ক্ষেত্রে বললে, বড়দের ক্ষেত্রে শুধুমাত্র কি ছবি দিলেই তুমি তার সঙ্গে নিজের কন্ট্যাক্ট করে নিতে পারবে, দিয়ে রেকি করে তাকে সুস্থ করা যায়? সে যদি দূরে থাকে, অনেক দূরে থাকে, তাহলেও কি সম্ভব সেটা? প্রথমত আমি এটা বলবো, কতটা ডিস্টেন্স পর্যন্ত এটা করা যায়? এটা ডিস্টেন্স এনি পার্ট অফ দ্য ওয়ার্ল্ড। ও আচ্ছা, এটার জন্য কোনো তো হবে না যে ইন্ডিয়ার মধ্যে থাকতে হবে, বা আমি ইন্ডিয়াতে বসে আছি আমি একটা উদাহরণ আমার দর্শক বন্ধুদের দিই, যে একটি মেয়ে, সে ব্যাঙ্গালোরে রয়েছে, তার একটা নিউরো প্রবলেম হয়েছে, সে হয়তো হাত পা নাড়াতে পারছে না বা কিছু। আমরা জানি যে কোনো ক্ষেত্রে পেনটা খুব পেনফুলি হয়, সেই পেনটা কমানোর জন্যই আমরা রেকি করি, তাই তো? মানে রেকি দিয়ে অসুখটাকে তো ঠিক করা যাবে না।
কিছুটা ক্ষেত্রে রেকি কিন্তু অসুখটাও কমিয়ে দেয়, আচ্ছা। কারণ আমাদের যখন এনার্জি পয়েন্টস থাকে, বিভিন্ন এনার্জি পয়েন্টস তুমি আমাদের আমাকে body তে বলো থাকে। এনার্জি পয়েন্টস বলতে তুমি কি বোঝাচ্ছ? আমাদের চাকরা সিস্টেম যেটা আমরা বলি, আমরা মূলাধার চাকরা, স্বাধিষ্ঠান চাকরা, মণিপুর চাকরা, অনাহত চাকরা, আজ্ঞা চাকরা, তারপরে এইভাবে যে চাকরা, ক্রাউন চাকরা, এইভাবে যে কতগুলো চক্র আছে? আমাদের 7টা চাকরা আছে। 7টা চক্র হ্যাঁ, আছে। যেগুলো তাহলে তুমি আমরা ছবিটা basically- দেখে তার সেই না, তার ছবি, আমি শুধু মানুষটির ছবি দেখতে চাই। হ্যাঁ। হ্যাঁ, মানুষটির ছবি দেখতে চাই এবং জানতে চাই তার এক্স্যাক্টলি কি হয়েছে। বেশ। এবং যখন তাকে আমি যখন মেডিটেট করে তার জন্য রেকি করছি, তার জন্য যে আমি প্রোটেকশনের লাইট চাইছি, তখন আমি দেখছি এক্সাক্ট ফার্স্ট আমার কাজ হচ্ছে প্রুভ করা যে কোন পার্টে তার প্রবলেমটা বেশি হচ্ছে। আচ্ছা। কারণ হতে পারে যে তার যে পেনটা হচ্ছে, আমাদের পেন কিন্তু অনেক সময় অনেক ক্ষেত্রে, যেমন পেনের একটা এক্সাম্পল, স্টোর ইমোশনস এর জন্য হয়। স্টোর ইমোশনস এর জন্য আমাদের অনেক অসুখও হয়। হ্যাঁ, চিকিৎসা শাস্ত্রকে নিশ্চয়ই আমরা অবজ্ঞা করব না, তার সাথে সাথে আমরা এটাও নিতে পারি আমাদের চিকিৎসার জন্য, মানে ও ডাক্তার দেখে ওষুধ খেয়েও আমরা অ্যাপার্ট ফ্রম দ্যাট আমরা রেকি হিলিং যখন নেব, সেই চক্রার উপর হিলিং তখন দিলে সেই মানুষটা কিন্তু অনেকটা রিলিফড হয়। এই প্রসঙ্গে আমি একটা কথা আপনাদের কাছে জিজ্ঞাসা মানে আপনাদের জানাবো, ও যোগা ইনস্ট্রাক্টর এবং ও এই হিলিং দিয়ে, তাহলে যদি কারোর বেসিক কিছু অসুবিধা হয়, যেরকম আমরা জানি যে আমাদের ডায়াবেটিক, তারপরে আরো যেগুলো Hypertension, asthma, অ্যাস্থমা, যে সমস্ত আমাদের পলিউশনে ভীষণ তাহলে এইটা asthma দিয়ে কি problem। তোমাদের দুজনের কাছে যদি কেউ যায় তাহলে তার কি আর ওষুধ খেতে হবে? মানে তুমি রেকি করে ব্যাপারটা করছো আর ও যোগা করে করছে, তাহলে কি সেই মানুষটির আর কোনো অ্যালোপ্যাথিক কিংবা হোমিওপ্যাথিক ওষুধ না নিলেও চলবে? সো আপনি যদি আমায় জিজ্ঞেস করেন, যদি এটা দুজনের কাছেই বলছি। অ্যাকিউট ফ্লেয়ার আপ হয়, হ্যাঁ। অবভিয়াসলি সেই সময়টা একটু ইনহেলার ইউজ করতে হবে বা ওষুধ নিতে হবে, হ্যাঁ। কারণ এগুলো তো ক্রনিক জিনিস ঠিক একদম, করার একদম। জন্য। সো হ্যাঁ। অ্যাকিউট ফ্লেয়ার আপের জন্য যদি আমি তক্ষুনি হাঁপানি তক্ষুনি, নিয়ে যোগা হ্যাঁ, করতে হ্যাঁ। শুরু করি তাহলে হবে তো না ঠিক সেটা। হবে না। সো অ্যাকিউটটা যদি কমিয়ে দেয়, অবভিয়াসলি ক্রনিকটা আস্তে 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 জিনিস চলে যাবে। বিকজ আমি নিজে ক্রনিক অ্যাস্থমেটিক, মানে আই ওয়াজ বর্ন উইথ কনজেনিটাল অ্যাসমা, আর একদম ছোট থেকে যোগা করে আমার তো কিওর হয়ে গেছে। আমি নিজেও খুব অ্যাস্থমেটিক, সেই জন্য আমি এই কথাটা জিজ্ঞাসা করলাম। এবং তোমার কাছে যাব একই প্রশ্ন নিয়ে, ও যেটা বললো সেই প্রশ্নটা তোমার কাছেও নিয়ে যাব আমি, যে ও যেরকম বলছে যে অ্যাকিউটের কথা আমি বলছি না, ইন জেনারেল ডায়াবেটিক এই সমস্ত যারা হয় তারা কি ওষুধ ছাড়া তোমার রেকি করে ভালো থাকতে পারবে? আমি বলবো যে ওষুধের সাথে সাথে এই যে লাইফস্টাইল, যে লাইফস্টাইল, যোগা একটা লাইফস্টাইল, ওটাকে যোগা শুধু একটা থেরাপি হিসেবে শুধু দেখলে হবে না, এটা একটা লাইফস্টাইলে পুরোপুরি ইনকর্পোরেট করে নিতে হবে। এবং অবভিয়াসলি আমাদের যে রেকি সময়ও আমরা অনেক গাইডেন্স দিই যে এটা করতে হবে, এটা করতে হবে না, এগুলো আমরা বলি। তার এর সাথে তো সেইভাবে কি দুটো খাবারের চলবে। কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, অনেক খাবারের সম্পর্ক আছে, যেমন আচ্ছা। যোগাতেও আছে আমরা হ্যাঁ, বলি, হ্যাঁ, হ্যাঁ। তেমনি আমাদের রেকিতেও বলি। যেমন ধরুন মানে কারোর খুব মানে পেটের কোনো ইনফেকশন হয়েছে, এবার সে যদি মনে করে বসে পিৎজা খাবে হ্যাঁ। আর আমার কাছে রেকি হিলিং নেবে, ওনার কাছে যোগা করবে, কখনোই সে ঠিক পিৎজা খাবে না। রেকি হিলিংও করবে, এদিকে এক্সারসাইজও করবে, করে পিৎজা বার্গার এই সমস্ত একদম, খাবে, ওটা তার কিন্তু কিন্তু একদম কিছুই হবে না। তাহলে মুশকিল। না, তাহলে কোথায় যাবে? সাইবার সেলের ম্যাডামের কাছে যাবে? না, সে তখন গীতা পড়ে নিজেকে একটু কন্ট্রোল করবে। ভেরি গুড সাজেশন, ভেরি গুড সাজেশন। আমরা যাব ঋত্বিকার কাছে। ঋত্বিকা, তুমি আমাকে বলো, যে আমি যে প্রশ্নটা করেছিলাম তুমি উত্তর দাওনি, যে তুমি এই ধরো অনেক সাবজেক্ট আছে পড়ার, তুমি পার্টিকুলার সাইবার ক্রাইমে পড়তে এলে কেন? হ্যাঁ, তোমার প্রথম প্রশ্নটা আমি মিস করে হ্যাঁ, miss গেছিলাম, করে সেকেন্ড দিয়েছিলে। প্রশ্নটা আমার কাছে বেশি হ্যাঁ। ইন্টারেস্টিং ছিল। আমি আসলে ইঞ্জিনিয়ারিং পড়েছি, প্রথম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, তারপরে যখন আমি এমবিএ পড়তে যাই, আমার এমবিএ এর স্পেশালাইজেশনই ছিল সাইবার সিকিউরিটি। তারপরে আমি সাইবার সিকিউরিটির ওপরই এমফিল করে এখন পিএইচডি করছি। আচ্ছা, কোথায় পিএইচডি করছো তুমি? সিম্বাইসিস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, পুনে। পুনেতে হ্যাঁ, করছো? আমার এমবিএ থেকেই পুরোটাই সিম্বাইসিস থেকেই আমি আচ্ছা, করেছি। মানে সেটা কি ডিস্টেন্সে করছো না? না 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 না, আমার অ্যাকচুয়ালি করোনার টাইমে থেকে না ওটা ডিস্টেন্স প্রোগ্রাম হয়ে গেছে। আচ্ছা, ডিস্টেন্স ইন দ্য সেন্স অনলাইন প্রোগ্রাম। আচ্ছা। পরীক্ষা দিতে বা স্পেশাল কিছু ওয়ার্কশপ ডিজাইন আছে, সেগুলো করতে আমাকে পুনে যেতে আসতে হয়। আচ্ছা। বাট এই মুহূর্তে তো আমি মানে ডক্টরাল প্রোগ্রামটার মধ্যে আছি। প্রোগ্রাম ইজ মোর লাইক দ্য আই এম ডুইং দ্য লিটারেচার স্টাডি অ্যান্ড প্রিপেয়ারিং ফর দ্য ডকুমেন্টস এন্ড অল, সেগুলো এখনো আমি বাড়ি থেকে আর তুমি তো এটা জবও করো এর সাথে সাথে। হ্যাঁ, এটা আমার অ্যাকচুয়ালি উইকেন্ড প্রোগ্রাম। আর সারা সপ্তাহ ধরে যেটা হয় সেটা হচ্ছে আপনাদের মতো অসংখ্য মানুষের আমি
আমি চেষ্টা করি সেবা করার। এবং সেবা ইন দ্য সেন্স আমার কাছে প্রচুর এরকম প্রবলেম নিয়ে মানুষ আসে যে আমার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে, আমার অনলাইনে টাকা পাঠাচ্ছিলাম, আমি একজনকে পাঠাতে গেছি অন্যর কাছে চলে গেছে, আমি টাকা পাঠাইনি, ওটিপি দিইনি, তাও আমার ব্যাংক থেকে টাকা কেটে গেছে, ক্রেডিট কার্ডে ফলস বিল আসছে, ইলেকট্রিসিটিতে ফলস বিল আসছে, এরকম নানান ধরনের প্রবলেম নিয়ে আমার কাছে মানুষ আসেন। আমি তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি এবং তাদের প্রবলেমটা সলভ করার চেষ্টা করি। তো আগামী দিনে যদি আপনার কোনো সাইবার ক্রাইমের কোনো প্রবলেম হয়, ফিল ফ্রি টু কানেক্ট উইথ মি, নাম্বারটা আপনারা স্ক্রিনে পেয়ে যাবেন। তাহলে কারোর যদি কোনো প্রবলেম হয় আপনি তো অবশ্যই ঋত্বিকার সাথে যোগাযোগ করবেন। ঋত্বিকা, এই যে তোমার 24 ঘন্টায় ধরো কেউ ফোন আসছে, কেউ কিছু বলছে, তাতে কি তোমার ফ্যামিলি লাইফের সাথে কি কোনো এর প্রভাব পড়ে? কিছুটা হয়তো পরে, আমি দুটো আলাদা রাখার চেষ্টা করি। তবে আমি তো ইমার্জেন্সি সেক্টরে কাজ করি, কাজকে 24 ঘন্টায় তোমার আমার ফোন সুইচ অফ থাকা মানে হয়তো কোনো একটা মানুষের ক্ষতি হচ্ছে, তো সেইটা হয়তো আমি একটু আমার খারাপই লাগে। তাহলে তোমার পরিবারের লোকজনরা কি এটার জন্য একটু বিরক্ত বোধ করে? কোনো সময় ধরো তোমার মেয়ের জন্মদিন বা তোমাদের অ্যানিভার্সারি দিন তুমি একটা পার্টি প্ল্যান করেছো, অথচ তোমার সেই সময় এমন একটা কল এলো যে কলসটাতে তোমার অনেকক্ষণ সময় বেরিয়ে গেল। ক্যামেরা অন করে এরকম গ্রিল করার কোনো মানে আছে নন্দিনী? তবে হ্যাঁ, অভিযোগটা সত্যি মানে তাদের দিক থেকে দেখতে গেলে নিশ্চয়ই তাদের তো আছেই, এবং আমি চেষ্টা করি দুদিকটা যতটা ব্যালেন্স করে চলার, কারণ কাজ তো নিশ্চয়ই ইম্পর্টেন্ট, কিন্তু পরিবার ছাড়া কোনো কাজের কোনো মূল্য নেই। আমরা শেষ করব ঋতিকার একটি কবিতা দিয়ে। আর আমার যে বন্ধুরা আমাদের সাথে রয়েছেন, মধুসত্তা ও তো বললোই যে ওর যেখানে সারদান অ্যাভিনিউতে তোমার হ্যাঁ, সেখানে আপনারা অবশ্যই যেতে পারেন। আমাদের স্ক্রলে ওদের সকলের নাম্বার দেওয়া থাকবে। আপনাদের যে কোনো কিছু প্রবলেম হলেই সেটা সলভ করবার জন্য ওরা রয়েছে। ওদিকে আমাদের সাথে রয়েছে বিদিশা নাকতলায় থাকো তুমি, ওর নাকতলার বাড়িতেই ওর চেম্বার। আপনাদের যাদের ইচ্ছা হবে আমরা স্ক্রলে প্রত্যেকের নাম্বার দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে আপনারা সুস্থ থাকুন, এটাই আমাদের। আর আমাদের ভালোবাসার উপহার জলসাগরের পক্ষ থেকে সকলের হাতে তুলে দেব, এবং ঋতিকার কবিতার মধ্যে দিয়ে আজকের অনুষ্ঠান আমরা শেষ করব। এটা জলসাগরের পক্ষ থেকে। বিদিশা, একটু হাত বাড়িয়ে নিয়ে নাও। আমাদের ছোট্ট উপহার তোমাদের সকলের জন্য এবং দর্শক বন্ধুদের জন্য আমাদের এই অনুষ্ঠান, যে অনুষ্ঠান আশা করি একটু অন্যরকম অনুষ্ঠান, আপনাদের সকলের ভালো লাগবে। কেমন লাগছে আপনারা সকলে জানাবেন। ঋত্বিকার কাছে যাব, শুনবো তার একটি ছোট্ট কবিতা। কবিতার মধ্যে দিয়ে আজকের অনুষ্ঠান আমি নন্দিনী শেষ করব। কবিতার নাম হে ঈশ্বর। বিচার্য যিনি, বিচারক তিনি। উন্মাদ ঘূর্ণির বেগ সামলাতে একমাত্র তিনিই পারেন। তার এক ইশারায় পৃথিবীর চাকা ত্বরান্বিত যেমন হয়, স্খলিতও হতে পারে। নিকষ আঁধারের মাঝে তিনিই পারেন ফোটাতে সুনির্মল সজীবতার প্রতীক। তাঁরই বৃন্তে ধরা পড়ে স্ফটিকের বিচ্ছুরিত রশ্মি। তিনিই স্রষ্টা, তিনিই বিধাতা, যেন শিউলি ঝরা ঘাসের উপর একটি শিশির বিন্দু। যাঁর পবিত্রতা তন্নির নিষ্পাপ হৃদয়ের লাল গোলাপের কাঁটার মতো তীক্ষ্ণ। হে ঈশ্বর, দেখা কি দেবে না কোনো দিন বহু কঠোর তপস্যা, শত বিনিদ্র রজনীর মিলিত সমারোহে পৃথিবী আজও ভ্রাম্যমান। খুব সুন্দর কবিতা শোনালো, আর আজকের বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে এটা ভীষণভাবেই প্রাসঙ্গিক। আচ্ছা, আমি যাব, একেবারে আমাদের সময় শেষ, কিন্তু আমরা মধুসত্তা এবং বিদিশার কাছে ছোট্ট 1 মিনিটের একটা করে প্রশ্ন নিয়ে যাব। দর্শক বন্ধুদের তুমি অ্যাজ আ যোগা প্রশিক্ষক এক কথায় কি বলবে? এক কথায় আমি এটাই বলতে চাই যে আপনারা যোগা কেন, যে ফর্ম অফ এক্সারসাইজ আপনার করতে ভালো লাগে, না হলে কন্টিনিউ করতে পারবেন না, করুন। খাবার দাবার রেস্ট্রিক্টেড রাখুন, স্ট্রেস কমানোর চেষ্টা করুন, আর একটা হবি ডেভেলপ করুন, বিকজ দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড হ্যাঁ, ওয়েলনেস রিট্রিটস অ্যাটেন্ড করুন, বিকজ সেটা আপনার অনেক স্ট্রেস রিলিজ করে দেয় ফর আ মান্থ অর টু। বাহ, খুব সুন্দর। যাব আমরা বিদিশার কাছে। বিদিশা, আমার দর্শক বন্ধুদের কি বলবে? আমি এটাই বলবো যে ট্যারো রিডিং এ ভয়ের কিছু নেই। মানে এটা এমন কিছু লাইফ অ্যান্ড ডেথের কোনো আনসার দেবে না। আর যদিও কোনো সমস্যা হয়, সেই সমস্যা থেকে বেরোনোর যে গাইডেন্সটা দেওয়া হয় সেটা নিশ্চয়ই আমি দেব। রেকি হিলিং যেখানে দেওয়ার দরকার আমি নিশ্চয়ই দেব, এবং বিভিন্ন ক্রিস্টাল রেকমেন্ডেশন। আরেকটা কথা সেটা আমি বলি, যদি কারোর প্রেমিক চলে যায় সেটাও কিন্তু ওর সাথে যোগাযোগ করতে পারে, সে ফিরে আসার জন্য ওই করে দেবে। আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করব। আশা করি দর্শক বন্ধুদের আজকের জলসাগরের অনুষ্ঠান খুব ভালো লেগেছে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি নন্দিনী এখানে অনুষ্ঠান শেষ করলাম। নিসারে মা গারে
सारे मापानी धापा मापानी